রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর বাজেট যেমন সরাসরি আপনাদের দেখাবো, তার পাশাপাশি আলোচনাও চলবে। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই, দেবনারায়ণ সরকার রয়েছেন শ্রমিক দাশগুপ্ত এবং মার্কেট এক্সপার্ট অনির্বাণ দত্ত। আমি আলোচনায় আসবো। আর আধ ঘন্টার অপেক্ষা, তারপরে 2026-27 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। এই প্রথমবার শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি বাজেট পেশ করবেন। আমি আলোচনায় আসবো শ্রমিক দাশগুপ্তর কাছে। আসবো শ্রমিকবাবু, একেবারে ঋণের বোঝা এই মুহূর্তে রাজ্যের ঘাড়ে বিপুল, অন্তত 8 লক্ষ কোটি টাকারও বেশি বলে জানা যাচ্ছে, যা রাজ্যের জিডিপি 36 to 40%-এরও কিছুটা বেশি বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই ঋণের বোঝা কমিয়ে এই মুহূর্তে সংস্কারমুখী বাজেটে কি লক্ষ্য? মানে শুধু আপনি ঋণের বোঝার কথা বললেন, এর বাইরে যেটা আমরা বলি অ্যাকাউন্টিং টার্মে লায়াবিলিটি, ডিএর লায়াবিলিটি আছে। আমার কাছে মানে খুব সুনিশ্চিত ইনফরমেশন আছে, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর তাদের বোধহয় বছর দুয়েক পেমেন্ট হচ্ছে না। মানে এই লায়াবিলিটিগুলোও কিন্তু যেগুলো আলোচনার মধ্যে আসে না, যেগুলোকে মাথায় রেখে এই বাজেটটা করতে হবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে এইবারের বাজেট হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। একটা ছোট্ট উদাহরণ দিই, 2011-এ আমার জিডিপির পরিমাণ ছিল 5 লক্ষ কোটি টাকা, যেটা 2025-26-এ এই সরকার বলেছিল 20 লক্ষ কোটি টাকা। তার মানে আমার রাজ্যের অর্থনৈতিক উন্নতি হয়েছে 4 গুণ, সেই হিসেবে গোদা। কিন্তু সত্যি কি আপনার তাই মনে হয়? বামেদের অনেক গালাগাল দিয়ে এক্ষুনি হয়তো দেবনারায়ণদা বলবে বামেদের সময় শিল্প চলে গেছে, ওই চলে গেছে। ওটাকে যদি আমি একটা তো হয়ে গেছে, ওটাকে যদি আমি একটা লাইন টেনে দিই যে বামেদের সময় এত খারাপ হয়েছে, তারপরেও তৃণমূলের সময় আরও অনেক শিল্প চলে গেছে। তাহলে যদি শিল্প চলে যায়, অর্থনৈতিক উন্নতিটা কি করে 4 গুণ বাড়লো? নাম্বার 1। নাম্বার 2, মোটামুটি যারা এইসব নিয়ে চর্চা করেন তাদের একটা হিসেব হচ্ছে, এই যে টোটাল নেতা মন্ত্রীরা যা স্ক্যাম করেছে সেটার পরিমাণ হচ্ছে প্রায় 9 থেকে 10 লক্ষ কোটি টাকা। আমার জিডিপির পরিমাণ 20 লক্ষ কোটি টাকা। যদি আমি ধরে নিই ওই ফিগারটা ঠিক, কারণ আগের সরকারের তথ্য বিকৃতি এবং তথ্য চুরির এত আমরা নিদর্শন পেয়েছি, সত্যি 20 লক্ষ ছিল নাকি ওখানে ম্যানিপুলেশন ছিল জানি না, আমি তাও তর্কের খাতিরে যদি ধরে নিই। রাজস্ব ঘাটতি রয়েছে, রাজকোষ ঘাটতি রয়েছে, এই সবটা মিটিয়ে এবং উন্নয়নমূলক কাজ, তার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন, রাজ্য বাজেটে আজকে কি থাকে, সেই কি দিশা আজকে দেখাতে পারেন অর্থমন্ত্রী, তার অপেক্ষায় আমরা থাকবো। আমি আলোচনায় আসবো, আমি অনির্বাণের কাছে এই জায়গায় যাব। অনির্বাণ দত্ত, অনির্বাণ, শিল্প বান্ধব বিজেপি সরকার আমরা জানি, একাধিক প্রকল্প ইতিমধ্যেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রয়েছেন। তিনি বলেছেন টাটারা ফিরবে নাকি অন্য কোনো সংস্থা রয়েছে, আরো কোনো অন্য বড় সংস্থা রয়েছে তারা আসবে, সেটা যেমন একটা প্রশ্ন। তার পাশাপাশি ভয় আউট ভরসা ইন, রাজ্যপালও ভাষণে যে কথা বললেন যে একেবারে কাটমানি চলবে না, তোলাবাজি চলবে না, জিরো টলারেন্স, কোথাও এটাও কি বিনিয়োগকারীদের একটা বাড়তি ভরসার জায়গা? দেখো কুসুমিতা, তুমি যেটা দিয়ে শুরু করলে এবং যেটা এই রাজ্যে পালাবদলের আগে বিজেপির স্লোগান ছিল ভয় আউট ভরসাহীন, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো পরিস্থিতিটা এমন জায়গায় আছে, আজকে যখন বাজেট শুরু হতে চলেছে সাধারণ মানুষ তাদের প্রত্যাশাটা এমন জায়গায় গেছে, মানুষ চাইছে ভাতা আউট শিল্প ইন। আপনি দেখছিলেন যে বারবার আমরা যেটা কেন্দ্রীয় বাজেটের সময় দেখি, মানুষের একটা উন্মাদনা থাকে, আপনাদের উন্মাদনা থাকে। নির্মলা সীতারামন বাড়ির থেকে বেরোচ্ছেন, তার কিছু কাস্টমাইজড আমরা ছবি দেখি যেখানে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হয়, তারপর কিছু রিচুয়ালস করেন। এখানেও কিন্তু সেরকমই উন্মাদনা তৈরি হচ্ছে এবং খুব সিগনিফিকেন্টলি আমরা দেখি নির্মলা সীতারামনের কাছে একটা লাল ট্যাব থাকে, এখানেও কিন্তু একটা লাল ফাইল আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো এটা পরিস্থিতিটা আমরা বুঝতে পারবো যে ডবল ইঞ্জিন সরকারের যে বাস্তবায়ন আমরা দেখতে চলেছি আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গের বুকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের আজকের প্রত্যাশা কিন্তু বারবার যারা দর্শকরা বলছিলেন এবং আপনি বারবার বলছিলেন, এই শিল্প নিয়ে এত কথা কিন্তু রাজ্য বাজেটের আগে হয়নি। সাধারণভাবে মানুষের প্রত্যাশা থাকে, মা কাকিমা জেঠিমা দিদিমারা বসে থাকতেন যে তাদের ভাতাগুলো বাড়বে কিনা। আজকে কিন্তু তাদের সঙ্গে সঙ্গে তাদের বাড়ির বয়স্ক লোকেরা থাকবেন, তাদের বেকার যুবক যুবতী বাড়িতে যারা আছেন তারাও কিন্তু অধীর আগ্রহে বসে থাকবে। অনির্বাণ, যে কথা আপনি বলছিলেন, নির্মলা সীতারামন আগের দিন হালুয়া বানান আমরা জানি এবং সেই মিষ্টিমুখ হয়। আজকে কিন্তু একেবারে রাষ্ট্রপতির কাছেও ইনফ্যাক্ট যখন সকালবেলা যান রাষ্ট্রপতি মিষ্টিমুখ করান, ছবিটা একবার দেখুন। মুখ্যমন্ত্রী আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে একেবারে মিষ্টিমুখ করালেন। দই হচ্ছে শুভ জানেন, আর সেই দই খাইয়েই কিন্তু একেবারে আজকে কিন্তু দিন শুরু করছেন
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পুজো দিলেন এবং পুজোর পর কিন্তু একেবারে দই খাওয়ানো হলো। আপনারা জানেন যে কোনো পরীক্ষার আগেই কিন্তু বাঙালিদের একটা কালচারের মধ্যে পড়ে, বাড়ি থেকে গুরুজনরা তারা একটু দই খাইয়ে দইয়ের ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে পাঠান। আজকে যে কঠিন পরীক্ষার মুখোমুখি পড়েছেন অর্থমন্ত্রী, তার বাজেটের মধ্যে যে রাজ্যের মানুষের স্বপ্ন বন্দী হয়ে রয়েছে, সেই স্বপ্ন, সেই রেজাল্ট আর কিছুক্ষণের মধ্যেই আউট হবে। তার আগে এই মিষ্টিমুখ, এই দই খাওয়ানো। আমি দেবনানন্দার কাছে যাব। দেবনানন্দা, একটা জিনিস কি মানবেন যে আজকে কিছুটা হলেও পিছিয়ে থেকে শুরু করতে বাধ্য হচ্ছে বিজেপি সরকার? তার কারণ যে সুযোগ সুবিধাগুলো এর আগেও রাজ্যের মানুষ পেতে পারতেন, শুধুমাত্র বছরের পর বছর ধরে, 15 বছর ধরে রাজ্য সরকার অসহযোগিতা করেছে কেন্দ্রের, আর সেই কারণে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এই রাজ্যের মানুষ। আজকে একটা বিপুল ঋণের বোঝা, তাছাড়াও বিভিন্ন দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি। না, পুরো কথাটার সঙ্গে একমত নেই। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রথমে বলি, নোবেল পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিস বলেছিলেন, ম্যাক্রো ইকোনমিক পলিসি ক্যান নেভার বি ডিভয়েড অফ পলিটিক্স, ইট ইনভলভস ফান্ডামেন্টাল ট্রেড অফস অ্যান্ড অ্যাফেক্ট ডিফারেন্ট গ্রুপস ডিফারেন্টলি। অর্থাৎ এই যে আজকে বাজেটটা হচ্ছে, এর রাজনৈতিক বহির্ভূত না, কোনো সরকারে থাকে না, এটাকে ঠিকই। এক, 2 নম্বর, এই বাজেটে একটা আদান প্রদান থাকে, মৌলিক আদান প্রদান বিভিন্ন গ্রুপের সঙ্গে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে, কথা ঠিকই। কিন্তু যে কথাটা আজকে বলা হচ্ছে যে এই সরকার সব শেষ, একটু আগে শ্রমিকবাবু যেটা বললো, শিল্প ফিল্প সব, কিন্তু তথ্য তা বলছে না, একেবারে তার তথ্য বলছে না। রিজার্ভ ব্যাংকের তথ্যই বলছি, সিপিএমের সময় ভারতের মোট শিল্প উৎপাদনে কত অংশ, না 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 আমাকে বল, আমাকে বল, ওখানে আপনাকে একটা লাইন টেনে না 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 খারাপ, না না আমি কথা বলতে দেবেন, কথা বলতে দিতে হবে তো। আপনার সময় আমি বলিনি, মানে সিপিএম এর 77 সালে তখন শিল্প মোট ভারতের মোট, কিন্তু দেবনানন্দা শুনুন না 15 বছর 34 বছরের অবসানের পর মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুটো নয়, 3-3টে টার্মে সুযোগ পেয়েছিলেন। আচ্ছা বেশ, আচ্ছা আমি একটা ছোট পরিসংখ্যান দিই। বেশ দেবনানন্দা, এক সেকেন্ড। দেবনানন্দা শুনুন, কেন্দ্র দায়ী আপনি বলছেন, বেশ, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে কিভাবে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করেছে আমরা তো জানি। দিনের শুরু, দাঁড়ান সবে 1.5 মাস হয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে, এখনো পর্যন্ত এ রাজ্যের মানুষ কি পেয়েছেন? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 1000 কোটি টাকা, 100 দিনের কাজে 700 কোটি বরাদ্দ, সেটা হয়েছে। জুলাই মাসে 125 দিনের কাজ শুরু হবে, আপনি নিশ্চয়ই জানেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নাম যোগ হয়ে গিয়েছে। 2019 সালে যে আয়ুষ্মান ভারত শুরু হয়েছিল শ্রমিকদা, এই 2026 সালে এসে এতদিনে মৌ স্বাক্ষর হলো। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতা ছাড়া আর কি? শ্রমিকদা আচ্ছা, শ্রমিকদা আচ্ছা, আয়ুষ্মান ভারত আপনারা চালু করতে লাগলেন না, ও 21 হারার পরে নয়, যে হিসাব দেয়নি বলে, যে হিসাব দেয়নি, যেটা আমি এক্ষুনি বললাম, যে আমার যদি 2011 থেকে 15 লক্ষ কোটি টাকার অর্থনীতি বেড়ে থাকে, তার 50% টাকা গেছে। আমি একবার দিনের শুরুতে ছবিটা আরো একবার দেখাই, একটু আস্তে দেখুন। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণে, মিনিট 15, তারপরে কিন্তু বোঝা যাবে রাজ্য বাজেটে কি আছে। ছবিটা আপনাদের দেখাই। দিনের শুরুতে আজকে একেবারে পুজো করলেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে অর্থমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন। শুধু পুজোই নয়, তার পাশাপাশি একেবারে বাঙালিদের যে রিচুয়াল, যে একেবারে মিষ্টি মুখ করিয়ে কিন্তু আজকের এই দিনটা তিনি শুরু করছেন, দই খাওয়াচ্ছেন। আর সেই দই খাইয়ে কিন্তু আজকের এই দিন শুরু হচ্ছে। 15 মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু জানা যাবে রাজ্য বাজেট 2026-27 কি থাকছে।
ডক্টর দানপতলাল আগরওয়াল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর আগরওয়াল আপনার কাছে যেটা জানতে চাইবো যে আজকে আমরা সকলে অপেক্ষায় রয়েছি, রাজ্যের মানুষ অপেক্ষায় রয়েছেন, 15 বছর পর রাজ্যে যে রাজনৈতিক পালাবদল হয়েছে, আজকের এই রাজ্য বাজেটে কি প্রত্যাশা? আশা প্রত্যাশা অনেক রয়েছে, কিন্তু সে 15 বছরে যেরকমভাবে মমতা ব্যানার্জি প্রশাসনে যা হলো, সে আশা প্রত্যাশা পুরোটাই একেবারে নিষ্ফল হয়ে গেল। এখন এই যে বিপুল ভোটে মানুষ যেভাবে বিজেপিকে একেবারে অনেক আশা প্রত্যাশা নিয়ে আসছে, কিন্তু সেটা এখন দেখবেন যে এই আশাটা কিন্তু তাদের আশা অনুকূল সমস্ত এখানে পদক্ষেপ নেওয়া হবে। সেরকমভাবেই কর্মসংস্থান তৈরি হবে, শিক্ষা, চিকিৎসা, বাকি পরিকাঠামো সব কিছুই দেখবেন যেরকম হবে মানুষের আশার অনুকূলই সব কাজ এই বাজেটের মধ্যেও দেখবেন যে প্রভিশনগুলো থাকবে সে সমস্ত মানুষের আশা অনুকূলই থাকবে। আমি আপনার কাছে আরও একটা জিনিস মিস্টার আগরওয়াল, ডক্টর আগরওয়াল জানতে চাইবো, সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য, এই যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হয়, রাজ্যের প্রত্যেকটা দপ্তর যদি কেন্দ্রের কাছ থেকে তার বরাদ্দ পায়, যদি সাহায্য পায়, সেক্ষেত্রে কোথাও আমাদের পরিকাঠামোগত উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেটার ক্ষেত্রে কি আরও বেশি সুবিধা হয়? রাজ্যের এগিয়ে যেতে কি আরও সুবিধা হয়? নিশ্চয়ই নিশ্চয়ই। পাবলিক ইনভেস্টমেন্টের একটা বিরাট বড় রোল আছে আমাদের দেশে পরিকাঠামো তৈরি করতে। আর এই পরিকাঠামো কাজ পশ্চিমবঙ্গে বিগত অনেক বছর ধরে, আমি বলছি যে প্রায় 50 বছর ধরে, 34 বছর আমাদের লেফট আর 15 বছর টিএমসি শাসনে, যেহেতু এটা সবসময় কেন্দ্রের সাথে একটা ভেদাভেদ, তো এখন যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্র সবসময় তৈরি এই আগের, কেন কেন্দ্রের নীতি সবসময় কিন্তু এটা ফেডারেল স্ট্রাকচারে কোঅপারেটিভ ফেডারালিজমের কথা প্রধানমন্ত্রী বারেবার বলেছেন। কিন্তু এইবারে যেহেতু রাজ্যে বিজেপি সরকার এসছে, দেখবেন যে ডাবল ইঞ্জিন সরকারের কারণে রেল বলুন, আপনি রোড বলুন, পোর্ট বলুন, সমস্ত দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। আর যে পরিকাঠামো তৈরি হবে, এটাতে অটোমেটিক্যালি এখানকার যে আমাদের যে রাজ্যের যে আয় আছে, যাকে আমরা জিএসডিপি বলি, ওটা বাড়বে, কর্মসংস্থান বাড়বে। আর ওই কারণেই দেখবেন যে আরও অনেক এমএসএমই, ক্ষুদ্র শিল্প, তারা সাপ্লাই চেইন মধ্যে তারা অনেকটা দেখবেন যে কর্মসংস্থান তৈরি হবে। আর আলটিমেটলি এইসবের ফলে রাজ্যের যে জিএসটি কালেকশন সেটাও বাড়বে। ডক্টর আগরওয়াল, গত 15 বছরে রাজ্যের মানুষ দেখেছেন যে কিভাবে আমাদের ব্যয় ক্রমাগত বেড়ে গিয়েছে, অথচ আয়ের রাস্তা কিন্তু একেবারে ছোট হয়ে এসেছে। সেক্ষেত্রে ঋণের বোঝা এখন বিপুল পরিমাণ। এই ব্যালেন্সটা কিভাবে সম্ভব এবং রাজ্যের আয় বাড়ানোর ঠিক কী কী দিক আছে? দেখুন, আপনি ঠিকই বলছেন। বর্তমানে আমরা দেখি, যেমন ধরুন গত বছরে যে বাজেট ছিল প্রায় 4 লক্ষ কোটি টাকার একটু নিচে, সেখানে 85% রাজস্ব খরচটাই বেরিয়ে গেছে। আর আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা একেবারেই প্র্যাকটিক্যালি নীল, যেটাকে জিএসডিবি রেশিও যদি দেখি, তাহলে সেখানে অন্যান্য রাজ্যের তুলনায় সেটা একেবারে মিনিমাম 3 to 4%। এটাতে কিন্তু রাজ্যের মধ্যে যে রেভিনিউ এক্সপেন্ডিচার সেটা কিন্তু বিপুল পরিমাণ। এখন আপনার যে প্রশ্ন, যে এত বছর ধরে শুধু ঋণের বোঝা, সিপিএম যখন 2011 সালে সত্যাচ্যুত হয়, তখন রাজ্যের ডেট ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেটা এখন বেড়ে গিয়ে প্রায় 8 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। এখন আপনার প্রশ্ন খুবই স্বাভাবিক যে আগামী দিনে কি এই ঋণের বোঝা আরও বাড়বে না কমবে, আবার কমলে কীরকমভাবে কমানো হবে। তো সেখানে ব্যাপারটা হচ্ছে যে ঋণ যেটা আছে, বর্তমানে যে ঋণটা আছে সে 8 লক্ষ কোটি টাকা আছে, তার সাথে পিএসইউরও কিছু ঋণ এর মধ্যে রয়েছে যেটা আউট অফ বাজেট আছে। তাছাড়া অনেকগুলো গ্যারেন্টিও রাজ্য সরকার দিয়ে রেখেছে। তো ঋণের একটা বোঝা আছে। আর যে তার উপরে যে ইন্টারেস্ট, সেটা একটা বিরাট বড় আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে আছে। কিন্তু আগামী দিনে এই ঋণের বোঝাটাকে চুকানোর যে পথ, যেটা বিজেপি এখন এই বাজেটের মাধ্যমে নিয়ে আসতে চাইছে, সেটা হচ্ছে নাম্বার 1, যখন আপনার ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, বিনিয়োগ বাড়বে, এই বিনিয়োগ বাড়ার সাথে সাথে আপনার রেভিনিউ কালেকশনটা বাড়বে। জিএসটি নাম্বার 1। নাম্বার 2, জিএসটির মধ্যে এখন যে নানা রকম সংস্কার করলে দেখবেন যে অনেক রকম ইরেগুলারিটি আছে, কমপ্লায়েন্স ঠিক মতন হচ্ছে না, সেটা কমপ্লায়েন্স বেড়ে গেলে তারও একটা জিএসটি কালেকশন বাড়বে। অর্থাৎ জিএসটি কালেকশন নাম্বার 1, কমপ্লায়েন্স বাড়বে, তার কারণে বাড়বে। নাম্বার 2, যে অ্যাডিশনাল বিজনেস অ্যাক্টিভিটি বিনিয়োগকারীদের যা হবে তার কারণে হবে। তো একটা তো হলো আপনার জিএসটি কালেকশন। নাম্বার 2,
বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিসিএস, মানে একটা তো হয় আপনার ফাইন্যান্স কমিশন হিসাবে যে 41% ফাইন্যান্স কমিশন ট্যাক্স রেভিনিউ সেটা দিচ্ছে, তারপরে গ্র্যান্ট দিচ্ছে। তাছাড়া যে সেন্ট্রাল কম্পেনসেটরি যে সিসিএস, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমগুলো থাকে, তার মধ্যে এতদিন রাজ্য সরকার অনেকগুলো ক্ষেত্রে তো মৌ সাইন করে, একটা এমওইউ সাইন করে, যেমন আয়ুষ্মান ভারত। তার পিছনে এখানে স্বাস্থ্যসাথী খাতে একদম। ধরুন অনেক টাকা খরচ করতে হতো। এরকম অনেকগুলো স্কিম ছিল যেখানে কেন্দ্রীয় সরকার রাজি, কিন্তু রাজ্য সরকার নিতে রাজি নয়, একদম। এখানে খরচ হচ্ছে। তাছাড়া এমন অনেকগুলো ভর্তুকি, এমন অনেকগুলো জায়গায় যে বেকার মানে আনপ্রোডাক্টিভ খরচগুলো, সেই আনপ্রোডাক্টিভ খরচগুলো এখানে আর হবে না। তো কিছু ক্ষেত্রে তো মানে আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচারগুলোকে কমানো হবে, আবার অন্যদিকে প্রোডাক্টিভ এক্সপেন্সেস যেটা আছে সেটা করে, যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভালো করে, যেভাবে বিনিয়োগ বাড়বে দেখবেন যে আলটিমেটলি জিএসটি কালেকশন বাড়বে এখানে। আর তাছাড়া অর্থাৎ সেন্ট্রাল রোজগারের গভর্নমেন্টের আরো নতুন নানা নতুন রকম উপায়, একদম। সেন্ট্রাল গভর্নমেন্ট নানা স্কিমে এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেকটা অ্যাসিস্ট্যান্স পাওয়া যাবে। বেশ, আমি আপনার কাছে আবারও আসবো। বিধায়করা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কি বললেন বাজেটের আগে দেখুন। আজকে একটা জেনারেল বাজেট দেওয়া হচ্ছে সামনে, এবং ডিপার্টমেন্টাল বাজেট এর পরে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার এই প্রত্যেকটা বিষয় যা যা আমরা সংকল্পপত্রে ম্যানিফেস্টোতে রেখেছি, আমরা প্রত্যেকটাই আমাদের মাথায় আছে। এবং তার মধ্যে অনেকগুলোই আপনারা দেখেছেন 1 মাসের ভিতরেই বিফোর টাইম আমরা করে দিয়েছি। তাই এই বাজেট আজকে যেটা পেশ করতে চলেছেন আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী স্বপন দস্যুত মহাশয়, ইউ উইল নট বি ডিসহার্টেন্ড, এইটুকু বলতে পারি। আশাহত হবেন না কেউ, এমনটাই বলছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।